আপনি কি কখনো অনুভব করেছেন একবার দরজা লক করার পরও বারবার ফিরে গিয়ে চেক করছেন? আপনার মনে হচ্ছে দরজা হয়তো ঠিকমতো লক করাই হয়নি, অথবা একবার হাত ধোয়ার পরও মনে হচ্ছে ঠিকমতো পরিষ্কার হয়নি, তাই বারবার হাত ধুচ্ছেন। অনেক সময় আমরা এগুলোকে শুধু অভ্যাস বা অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বলে মনে করি। আবার অনেক সময় এমনও হয় যে মাথায় কিছু অযৌক্তিক বা অপ্রয়োজনীয় চিন্তা অর্থাৎ ইন্ট্রুসিভ থটস বারবার আসতে থাকে, যেগুলো আপনি চাইলেও থামাতে পারবেন না। এই চিন্তাগুলো সাধারণত এক ধরনের অবসেশন তৈরি করে, যার কারণে আপনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। সেই অস্থিরতা কমাতে আপনি কিছু নির্দিষ্ট কাজ বা আচরণ বারবার করতে শুরু করেন, যাকে বলা হয় কম্পালশন বা রিচুয়াল। ধীরে ধীরে এই অবসেশন আর কম্পালশন এর চক্রটা এমনভাবে তৈরি হয় যে সেটা থেকে বের হওয়াটা অনেকটা কঠিন হয়ে যায়। একবার ভাবুন, একদিকে আপনি বুঝতে পারছেন যে এই কাজগুলো অপ্রয়োজনীয়, আবার অন্যদিকে না করলেও মনে ভয়, দুশ্চিন্তা বা অপরাধবোধ কাজ করছে। আর যখনই এই চিন্তা এবং আচরণগুলো আপনার দৈনন্দিন জীবন, সময় এবং মানসিক শান্তিকে প্রভাবিত করতে শুরু করে, তখন এটা হয়ে পড়ে একটি মানসিক অবস্থা, যাকে বলা হয় ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। আজকের ভিডিওতে আমি আপনাদের সহজভাবে বোঝাবো ওসিডি আসলে কি, এর লক্ষণগুলো কিভাবে বোঝা যায় এবং কিভাবে ধীরে ধীরে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। সবাইকে স্বাগতম জানাই আমার আজকের ভিডিওতে। ওসিডি হলো একটি মানসিক স্বাস্থ্য সমস্যা, যেখানে একজন মানুষ বারবার কিছু চিন্তা কিংবা কোনো কিছু করার অবসেশন অনুভব করে এবং সেই চিন্তা অথবা অবসেশন থেকে অস্থিরতা কমাতে কিছু নির্দিষ্ট কাজ অর্থাৎ কম্পালশন বারবার করতে বাধ্য হন। এই সমস্যাটা অনেক সময় মানুষ বুঝতেই পারেন না, কারণ তারা মনে করে তারা শুধুমাত্র অতিরিক্ত সতর্কতা বা পারফেকশনিস্ট হিসেবে কাজ করছেন। কিন্তু বাস্তবে ওসিডি ধীরে ধীরে মানসিক চাপ বাড়িয়ে জীবনের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করতে থাকে। ওসিডি এর সবচাইতে বড় লক্ষণ হলো বারবার একই চিন্তা মাথায় আসা এবং সেই চিন্তা থেকে মুক্তি পেতে একই কাজ বারবার করা। অনেক সময় মনে হয় যদি এই কাজটা না করা হয় তাহলে কিছু খারাপ হয়ে যাবে। এই চিন্তাগুলো সাধারণ দুশ্চিন্তার মতো নয়, এগুলো খুব জোরালো হয়, বারবার ফিরে আসে এবং ভেতরে এক ধরনের ভয় বা অস্থিরতা তৈরি করে। সে হয়তো জানে এই ভয় বা অস্থিরতার কোনো মিনিং নেই, তারপরও সে এই কম্পালশনগুলো করতে বাধ্য হয়। এই অস্থিরতা কমানোর জন্য মানুষ কিছু নির্দিষ্ট কাজ অর্থাৎ কম্পালশন বারবার করতে শুরু করে, যেমন দরজা, তালা, গ্যাস বা সুইচ বারবার চেক করা, এমনকি বাসা থেকে বের হয়ে আবার ফিরে এসে চেক করা। হাত বারবার ধোয়া, সাবান বা স্যানিটাইজার অতিরিক্ত ব্যবহার করা, কাপড় বা জিনিসপত্র বারবার ধোয়া, এমনকি পরিষ্কার থাকা সত্ত্বেও মনে শান্তি না পাওয়া। এরপর রয়েছে কিছু অদ্ভুত লক্ষণ, যেমন হাঁটার সময় পায়ের স্টেপ কাউন্ট করা, সিঁড়ি বেয়ে ওঠার সময় ধাপ কাউন্ট করা, দরজা বন্ধ করার সময় নির্দিষ্ট সংখ্যায় টোকা দেওয়া, সংখ্যা ঠিক না হলে আবার শুরু করা, কোনো কাজ করার আগে নির্দিষ্ট অর্ডার মেনে চলা, যেমন আগে এই কাজ তারপর ওই কাজ, যদি অর্ডার ভেঙে যায় তাহলে আবার শুরু করা। অনেক সময় মানুষ বারবার অন্যের কাছ থেকে অ্যাসিউরেন্স সিক করতে গিয়ে একই প্রশ্ন তাকে বারবার করতে থাকে, যেমন আমি ঠিক করেছি তো, বা আমি কিছু ভুল বলিনি তো। যদি তিনি উত্তর পেয়েও থাকেন তবুও মনে শান্তি আসে না এবং একটা অস্থিরতা ভিতরে ভিতরে তাকে দুমড়ে মুচড়ে দিতে থাকে। আবার কারো ক্ষেত্রে বাইরে থেকে কিছু না দেখা গেলেও মাথার ভেতরে নিজেই নিজের সাথে বারবার কোনো কথা বলা, প্রার্থনা করা বা খারাপ চিন্তা কাটিয়ে ওঠার চেষ্টা চলতে থাকে। কারো কারো ক্ষেত্রে জিনিসপত্র একদম নির্দিষ্টভাবে সিমেট্রিক্যাল বা পারফেক্ট অ্যালাইনমেন্টে সাজানো না থাকলে তীব্র অস্বস্তি হয়। সামান্য এদিক ওদিক হলেই ঠিক না করা পর্যন্ত সে শান্তি পায় না। আবার কেউ কেউ এমন পরিস্থিতি বা জায়গা এড়িয়ে চলে যেখানে তার অবসেশন ট্রিগার হতে পারে। এগুলো বাইরে থেকে অপ্রয়োজনীয় মনে হলেও যে মানুষটা করছে তার কাছে এগুলো না করলে ভেতরের ভয়, দুশ্চিন্তা বা অপরাধবোধ এতটাই বেড়ে যায় যে শান্তি পাওয়ার জন্য তাকে এই কাজগুলো বারবার করতেই হয়। আর এটাকেই বলা হয় কম্পালশন। সমস্যাটা হলো এই কাজগুলো সাময়িকভাবে শান্তি দিলেও কিছুক্ষণ পর আবার একই চিন্তা ফিরে আসে, আর এগুলো করতে করতে সে একটা সময় হাঁপিয়ে ওঠে। এভাবে তার জীবন আস্তে আস্তে তার কাছে তীব্র অস্বস্তিকর বোধ হতে শুরু করে। এভাবেই অবসেশন আর কম্পালশন একে অন্যকে শক্তিশালী করে তোলে। ওসিডি হওয়ার পেছনে কোনো একটা নির্দিষ্ট কারণ কাজ করে না, বরং এটি একাধিক ফ্যাক্টরের সম্মিলিত প্রভাবে তৈরি হয়।
প্রথমত মস্তিষ্কের কিছু গুরুত্বপূর্ণ কেমিক্যাল বা নিউরোট্রান্সমিটার, বিশেষ করে যেগুলো মুড, ফিয়ার এবং চিন্তা নিয়ন্ত্রণের সাথে জড়িত, সেগুলোর ভারসাম্য নষ্ট হলে ওসিডি এর প্রবণতা বাড়তে পারে। এতে ব্রেইন অনেক সময় অপ্রয়োজনীয় বিপদের সংকেত দিতে পারে, যার ফলে অবসেশন তৈরি হয়। দ্বিতীয়ত, দীর্ঘদিনের স্ট্রেস, অ্যাংজাইটি বা মানসিক চাপ। অতিরিক্ত চাপ ব্রেইনকে সবসময় অ্যালার্ট বা সতর্ক অবস্থায় রাখে, ফলে ছোট বিষয়ও বড় ভয়ের মতো মনে হতে শুরু করে। তৃতীয়ত, পারিবারিক ইতিহাস বা জেনেটিক প্রভাবও ভূমিকা রাখতে পারে। পরিবারের কারো ওসিডি, অ্যাংজাইটি বা অন্য মানসিক সমস্যা থাকলে ঝুঁকি কিছুটা বেড়ে যায়। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওসিডি কোনো দুর্বলতা, চরিত্রের সমস্যা বা ইচ্ছা শক্তির অভাব নয়। এটি একটি বাস্তব ব্রেন বেসড মেন্টাল হেলথ কন্ডিশন, যেটা বোঝাপড়া ও সঠিক চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। ওসিডি শুধু মাথার ভেতরে চিন্তায় সীমাবদ্ধ থাকে না, বরং এটি ধীরে ধীরে পুরো জীবনকে প্রভাবিত করে। বারবার একই চিন্তা এবং একই কাজ করতে গিয়ে প্রচুর সময় ও মানসিক শক্তি নষ্ট হয়, যার ফলে পড়াশোনা, চাকরি বা দৈনন্দিন কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে যায় এবং পারফরমেন্স কমতে থাকে। ব্রেইন সবসময় অতিরিক্ত চাপের মধ্যে থাকায় মানসিক ক্লান্তি, অস্থিরতা ও বিরক্তি ভাব তৈরি হয়। অনেক সময় নিজের এই সমস্যাকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কারণ তারা লজ্জা বা ভুল বোঝাবুঝি ভয় পায়। এর ফলে আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায় এবং সোশ্যাল ইন্টারাকশন বা মানুষের সাথে মেলামেশা এড়িয়ে চলার প্রবণতা তৈরি হয়। দীর্ঘদিন ওসিডি আনট্রিটেড থাকলে এটি অ্যাংজাইটি আরও বাড়িয়ে দিতে পারে, মেজাজ খিটখিটে করে এবং একসময় ডিপ্রেশনের দিকেও নিয়ে যেতে পারে। তাই ওসিডি এর প্রভাব শুধু মানসিক নয়, এটি ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। ওসিডি নিয়ন্ত্রণের প্রথম ধাপ হলো নিজের চিন্তাকে চিনতে শেখা। অর্থাৎ কোন চিন্তাটা বাস্তব আর কোন চিন্তাটা শুধু মনের তৈরি ভয়, এই পার্থক্যটা বুঝতে পারাটাই খুব গুরুত্বপূর্ণ। সব চিন্তা সত্য নয়, এই বিষয়টা ধীরে ধীরে একসেপ্ট করাটা খুব জরুরি। যেমন এই চিন্তাটা এসেছে মানেই এটা বাস্তব, এমনটা নয়, বরং অনেক সময় এটি শুধু একটি ইন্ট্রুসিভ থট। এই থিওরিটা মনের মধ্যে গেঁথে ফেলতে পারলেই ওসিডি অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এই জায়গাটাতেই কগনিটিভ বিহেভিওরাল থেরাপি অর্থাৎ সিবিটি দারুণভাবে কাজ করে, যা মানুষের শেখায় চিন্তা আর বাস্তবের মধ্যকার পার্থক্য বুঝতে এবং কম্পালশন না করেও অস্থিরতা টলারেট করতে। এর পাশাপাশি কিছু দৈনন্দিন অভ্যাস ওসিডি এর ইন্টেন্সিটি কমাতে সাহায্য করতে পারে, যেমন নিয়মিত ঘুম, একটি নির্দিষ্ট ডেইলি রুটিন বজায় রাখা, ডিপ ব্রিদিং এক্সারসাইজ ও মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা এবং অতিরিক্ত ক্যাফেইন বা স্ক্রিন টাইম কমিয়ে আনা। এই অভ্যাসগুলো ওসিডি পুরোপুরি দূর না করতে পারলেও ব্রেনকে অনেক বেশি কাম ও ব্যালেন্সড রাখতে সাহায্য করতে পারে। যদি লক্ষ্য করেন ওসিডি এর কারণে আপনার দৈনন্দিন জীবন ধীরে ধীরে ব্যাহত হচ্ছে, যেমন পড়াশোনা, কাজ বা স্বাভাবিক রুটিন ঠিকভাবে চালিয়ে যেতে সমস্যা হচ্ছে, অথবা বারবার একই চিন্তা ও আচরণের কারণে প্রচুর সময় নষ্ট হচ্ছে, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। একইভাবে যদি মনে হয় আপনি নিজের চিন্তার উপর আর কন্ট্রোল রাখতে পারছেন না, অর্থাৎ অবসেশন বা ইন্ট্রুসিভ থটস বারবার ফিরে আসছে এবং সেগুলো আপনাকে মানসিকভাবে গ্রাস করছে, কিংবা মানসিক অস্থিরতা দিন দিন বেড়েই যাচ্ছে, তাহলে দেরি না করে মেন্টাল হেলথ প্রফেশনালের সাহায্য নেওয়াটা খুবই জরুরি। কারণ সঠিক সময়ে সঠিক গাইডেন্স, থেরাপি যেমন সিবিটি এবং প্রয়োজনে মেডিকেশনের মাধ্যমে ওসিডি অনেকটাই ম্যানেজ করা সম্ভব হয় এবং ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। মনে রাখবেন, সাহায্য নেওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন ও দায়িত্বশীল একটি সিদ্ধান্ত। আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম ওসিডি শুধু অভ্যাস নয়, বরং একটি বাস্তব মানসিক স্বাস্থ্য সমস্যা, যা চিন্তা ও আচরণের উপর প্রভাব ফেলে। তবে সঠিক বোঝাপড়া, ধৈর্য এবং প্রয়োজন হলে প্রফেশনাল হেল্প নেওয়ার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি এই বিষয়ে আর কি জানতে চান। এমন আরও মেন্টাল হেলথ ও লাইফস্টাইল সম্পর্কিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।